মহারাজ, আপনি প্রাসাদের গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান, আর বিলম্ব করবেন না মহারাজ। পালিয়ে যাব? কিন্তু কেন? কেন মন্ত্রী? শত্রুপক্ষের কি কোনো সংবাদ পাওয়া গেছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, শত্রুপক্ষ আমাদের শিয়রে এসে পড়েছে। সেনাপতি, সভাসদ সকলে বিশ্বাসঘাতকতা করেছে মহারাজ। কি? এসব কি বলছো কি তুমি? এ হতে পারে না, না 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 না, এ হতে পারে না মহারাজ। ওরা পঙ্গপালের মতো আমাদের রাজ্যে প্রবেশ করেছে। যে কোনো মুহূর্তে ওরা প্রাসাদে প্রবেশ করবে, তখন আর কোনো উপায় থাকবে না। আপনি পালিয়ে যান মহারাজ। কি বলছো কি তুমি মন্ত্রী? এই বিপদের সময় আমি আমার প্রজা, আমার মন্ত্রীকে ফেলে আমি কাপুরুষের মতো পালিয়ে যাব? না 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 না, আমি পারবো না মহারাজ। এই সময় মন নয়, মস্তিষ্ক দিয়ে বিচার করতে হবে। আপনি বেঁচে থাকলে আমরা বাঁচব। আপনি গিয়ে কোনো প্রতিবেশী রাজ্যের কাছে সাহায্য প্রার্থনা করুন, ততক্ষণ আমি এদের সকলকে সামলে নিচ্ছি। কিন্তু মন্ত্রী। আর কোনো কিন্তু নয় মহারাজ, শিগগির পালান, নইলে অনেক দেরি হয়ে যাবে। তখন আর চাইলেও কিছু করা যাবে না। ঈশানপুরের রাজা পরীক্ষিত আর কোনো উপায় না দেখে রাজপ্রাসাদের গোপন সুড়ঙ্গ পথে প্রাসাদ দিয়ে বেরিয়ে দূরে এক স্থানে গিয়ে পৌঁছলেন। তখন রাত পেরিয়ে ভোর হয়ে এসেছে। দীর্ঘ পথ সুড়ঙ্গের মধ্যে দিয়ে এসে রাজা যেন অত্যন্ত ক্লান্ত হয়ে গেছিলেন। আশ্রয়ের সন্ধানে কিছুটা এগিয়ে যেতেই তিনি দেখলেন একটা নির্জন স্থানে বেশ কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে সমান্তরালে হেঁটে হেঁটে একটা ঘরের মধ্যে যাচ্ছে। মহারাজ বলল, বাবা, এই জনহীন প্রান্তরে আবার ঘর রয়েছে, মানুষ রয়েছে দেখছি। যাক, ভালোই হয়েছে। ওদের কাছে গিয়ে আশ্রয়ের সন্ধান করি। এটা কি করে সম্ভব? এরা সকলে কি যমজ ভাই নাকি? হ্যাঁ, নইলে চেহারার এত মিল তো সম্ভব নয়। এ কি? এ যে ভোজবাজি, এই লোকটা জাদুকর নাকি? আজকের এই সব মাল আমার। এই সোনা গয়না, দামি জিনিস সব আমি আমার বউয়ের কাছে নিয়ে যাব। এই সব দেখে ওর মুখে যে হাসিটা ফুটে ওঠে, সেটা দেখেই যেন সমস্ত কষ্ট সার্থক হয়ে যায়। বাহ, লোকটাকে দেখে তো বেশ কৌতূহল হচ্ছে। লোকটা যদি আমাকে সাহায্য করে ওই লকেটটা দেয়, তাহলে তো খুব ভালো হবে। দেখি তো, গিয়ে কথা বলে দেখি। এই যে। হ্যাঁ, কে? কি চাই? এই রাত বিরাতে এসে বিরক্ত করছো কেন? ক্ষমা করবেন, আমি আসলে আড়াল থেকে তোমার গলার লকেটের কেরামতি দেখে ফেলেছি, তাই একটু প্রয়োজনেই তোমার কাছে আসা। কি কি বললি? তোর এত সাহস, তুই আড়াল থেকে আমার উপরে নজর রাখছিলি? এমা, তুমি ভুল ভাবছো। আমি তো হঠাৎ করেই মজা পেয়েছিস নাকি? ভালো চাস তো কেটে পড় এখান থেকে, নইলে। বিশ্বাস করো, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আসলে তোমার ওই লকেটটা যদি আমায় দিতে, না মানে ধার হিসেবে, প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আবার তোমাকে ফিরিয়ে দিতাম। চুপ, একদম চুপ। যখন আড়াল থেকে দেখেছিস, তখন নিশ্চয়ই এটাও বুঝেছিস যে আমি লোকটা খুব একটা সুবিধের নই। আর একটা কথা বললে না, গলার নলি পর্যন্ত কেটে ফেলবো। ভাগ বলছি। কি হলো গো? কি হলো? এত রাতে কে এসেছিল? হ্যাঁ, কই কেউ না তো বউ, কেউ না, ওই ভিখিরি। ওমা, সে কি? আর তুমি তাকে এমনি চলে যেতে দিলে? আহা গো, এই রাতে গেরস্থ বাড়ি থেকে কাউকে ফেরাতে হয় নাকি বলো তো? এই তোমার দোষ বউ, সবার জন্য তোমার প্রাণে এত দয়া। কি যে বলো, এতে দয়ার কি আছে? ভগবান আমায় দিচ্ছেন, আর আমি যাদের নেই তাদের দিচ্ছি, এতে আর কি আছে? আর তুমি সারাদিন কঠোর পরিশ্রম করে ব্যবসা করে এইসব দিচ্ছ বলেই তো আমি দিতে পারছি। অমনি না? হ্যাঁ, সব কথায় আমার প্রশংসা না করলেই হয় না, মোটেই না। তোমার মতো ভালো আর দয়াবতী খুব কম মানুষই হয়। এবার চলো খেতে দাও, খিদে পেয়েছি। লোকটাকে যত দেখছি যেন অবাক হয়ে যাচ্ছে। একদিকে এত চণ্ডাল রূপ, আর অন্যদিকে বউয়ের কাছে এত নরম। ওই যে বাবা, এই গাছতলায় এইভাবে শুয়ে রইছ কেন?
কি করবো জ্যাঠামশাই, আমি এই গ্রামে নতুন, কাউকেই চিনি না। অগত্যা এইখানেই শুয়ে পড়েছিলাম। তুমি আমার বাড়িতে চলো বাচ্চা, দেখতে শুনতে তো তোমাকে সম্ভ্রান্ত ঘরের বলেই মনে হচ্ছে। এইভাবে পথে থাকলে তো সর্বশান্ত হয়ে যাবে। সর্বশান্ত হয়ে যাব? কিন্তু কেন জ্যাঠামশাই, এখানে কি ছিঁচকে চোরের উপদ্রব নাকি? হ্যাঁ, ছিঁচকে চোর হলে তো চিন্তা ছিল না বাবা, কিন্তু এরা হলো ডাকাত, দুর্ধর্ষ ডাকাত। ওদের আতঙ্কে এখন আমাদের বাঁচা যায়। শুনলেন কাকামশাই, গতকাল আবার পশ্চিমের এক বাড়িতে ডাকাতি হয়েছে। বেচারা সবে বাণিজ্য করে ফিরছিল, সর্বস্ব লুটে নিয়েছে। বলো কি, আবার ডাকাতি? এইবার তো দেখছি লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদে হতে হবে। এইভাবে কি বাঁচা যায়? এই কথাই তো একে বলছিলাম, প্রায় দিন কোথাও না কোথাও এই ডাকাতি হচ্ছে। ভয় আতঙ্কে রাতে ঘুম হয় না। এবারেও সেই একই কথা। যাদের বাড়ি ডাকাতি হয়েছে তাদের ছোট মেয়েটা দেখেছে। সব ডাকাতের সেই এক চেহারা, এক পোশাক। কি যে রহস্য কি জানি। কি 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 বললে? ডাকাতদের সবার এক চেহারা, এক পোশাক? সেটাই তো এদের বিশেষত্ব ভায়া। একদল ডাকাত, কিন্তু সকলকে নাকি একই রকমের দেখতে, এক পোশাক, এমনকি চাল চলনও এক। কি ভেলকিবাজি কে জানে। কিন্তু একটা অবাক কাণ্ড, এতদিন ধরে এরা ডাকাতি করছে, অথচ আজ অব্দি কাউকে কিন্তু প্রাণে মারেনি। ভয় দেখিয়েছে, কিন্তু রক্তারক্তি হয়নি। এ তো দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। তার মানে কাল দেখা ওই একরকম দেখতে লোকগুলোর সাহায্যেই ও ডাকাতি করে, অথচ ওর বউ, গ্রামের লোক কেউ কিচ্ছুটে জানে না। বিষয়টা দেখতে হচ্ছে তো। এখানে এখানে কি হয়েছে? এত লোকের ভিড় কেন? এই গ্রামে নতুন বুঝি, তাই তো জানো না। প্রতিদিন ওই গিন্নিমা গরিবদের দান করেন। ওই যে ভোম্বল আছে না, বিরাট ব্যবসায়ী, তারই বউ, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। এত দয়ার শরীর যে কি বলবো। তুমিও দাঁড়িয়ে পড়ো আমাদের পিছনে। গিন্নিমা কাউকে ফেরান না। ও, এই ব্যাপার। স্বামী লোকের বাড়িতে ডাকাতি করছে আর বউ না জেনেই সেসব দান করে দিচ্ছে। সকলে একে একে এগিয়ে এসো। কার কি লাগবে আমাকে বলো, আমার যতটা সম্ভব আমি দেব। এ কি গণেশ, তোমার হাতে এমন ঘা হলো কি করে? কদিন আগে পুকুর ঘাটে পড়ে গেছিলাম গিন্নিমা, ওষুধপত্রের তো পয়সা নেই, সেই ক্ষত পেকে এই অবস্থা। আহা গো, কি অবস্থা। এসো এসো, আমি ওষুধপত্রি করে দিচ্ছি, এসো। আহা, আগে বলবে তো। তোমাদের দাদা ব্যবসার কাজে বাইরে বাইরে যায়, তাই আমার কাছে সব ওষুধপত্রি আছে। এসো তুমি। বেচারি বউটা কিছুই জানে না। না, আরো একবার এই ভোম্বলের সাথে কথা বলতে হবে দেখছি। এই যে ভোম্বলদা, তোমার ব্যবসাটা কিসের কি জানতে পারি? ও, তুই তুই আবার এসেছিস? তো সাহস তো মন্দ নয়। তোমার সাহস কি কম নাকি? স্ত্রীর চোখে, দুনিয়ার চোখে তোমার কত সম্মান, একদম বীর পুরুষ। এদিকে তারা যখন জানতে পারবে গোটা গ্রামকে ভয়ে কাঁপানো ডাকাত সর্দারি তাদের দয়াবান ভোম্বল, তখন কেমন লাগবে তাদের? কি তুই এসব কি করে জানলি? তোর এত দুঃসাহস যে তুই? দুঃসাহস এখনো দেখলে কোথায় ভোম্বল? তুমি যে আসল ডাকাত, যদি সেটা রাজার কাছে বলে দিই, তখন তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তোকে আমি ভয় তো তখন পাবে যখন তোমার বউ সব জানতে পারবে। তার আদর্শবান স্বামী যে আসলে এক কুখ্যাত ডাকাত, সেটা জানলে তার কি হবে ভাবতে পারছো? খবরদার বলছি, একদম না। আমি সব শেষ করে দেবো, এই দুনিয়া জ্বালিয়ে দেবো, কিন্তু আমার বউকে কখনো জানতে দেবো না। না 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 না, কখনো না। তবে তোমার লকেটটা আমাকে দাও, কেবল কয়েকদিনের জন্য। আমার বিশেষ একটা কাজ রয়েছে, সেটা হয়ে গেলে আমি তোমাকে ফিরিয়ে দেব। তুই ভোম্বল ডাকাতকে ভয় দেখাচ্ছিস? ভোম্বল ডাকাতকে? তোর এত বড় আসপর্দা! তোকে আমি... আমাকে কিছু করার আগে 10 বার ভেবে নিও ভোম্বল।
আমি কিন্তু তোমার সব রহস্য জানি, আর সেগুলো ফাঁস করে দিলে কি হবে একবার সেটা ভেবে দেখো। হুকুম করুন কর্তা। ওই লোকটার উপরে নজর রাখবি। ও কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু আমাকে এসে বলবি। আমায় ভয় দেখানো, ওকে আমি ছাড়বো না। আদেশ পাওয়ার সাথে সাথেই ভোম্বলের অবতার মহারাজের পিছু নিতে শুরু করল। মহারাজ স্থির করেছিলেন যে সেই রাজ্যের রাজার কাছে সাহায্য চাইবেন, কিন্তু তিনিও তাকে প্রত্যাখ্যান করতেই মহারাজ হতাশ হয়ে ফেরার পথ ধরলেন। আমি তোর জম, তোকে আমি বারবার বারণ করলাম, তবুও তুই শুনলি না। তুই আমার নামে নালিশ করতে রাজার কাছে চলে গেলি। রাজার কাছে নালিশ করতে? না না, তুমি তুমি ভুল বুঝছো। আমি মহারাজের কাছে গেছিলাম ঠিকই, কিন্তু সেটা ব্যক্তিগত বিষয়, তোমার জন্য নয়। মিথ্যে মিথ্যে মিথ্যে! তোর দুঃসাহস তো কম নয়। তুই ভোম্বল ডাকাতকে ভেবেছিসটা কি? হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। এই নে, এই নে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আমি সত্যি বলছি, আমি আমি কিচ্ছু করিনি। আমি আমি তোমার নামে বলতে যাইনি। তবে কি করতে গেছিলি? আলাপ করতে, বেটা ভণ্ড। এই নে। না, ছেড়ে দাও আমাকে, আমাকে আমাকে ছেড়ে দাও। বাবা, সূর্য উঠে গেছে। আজকে ঘাটে আসতে একটু দেরি হয়ে গেল। ঘরের কত কাজ। হে ভগবান, এ কি, এ কি? ওর সারা শরীর তো রক্তে ভেসে যাচ্ছে। হায় হায়, এখন আমি কি করব? এখনো বেঁচে রয়েছেন? না না, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। আমাকে এক্ষুনি ওকে নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে। আমি সেখানে তার শুশ্রূষা করব। কিন্তু কিন্তু কি করে ওকে নিয়ে যাব আমি এখন? এই যে দাদা, আমাকে একটু সাহায্য করুন না, দয়া করে। ওকে ওকে আমার বাড়িতে নিয়ে যেতে আমাকে একটু সাহায্য করুন। এক্ষুনি না শুশ্রূষা করলে উনি বাঁচবেন না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কি অবস্থা! কে এমন করে মারলো? ওগো, শুনছো? কোথায় তুমি? শিগগির এসো। কি কাণ্ড দেখো তো। এখানে দেখো না, কারা ওর এরকম অবস্থা করেছে। আমি নদীর ধারে জল ভরতে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কেমন ভাবে মেরেছে দেখো তো। এটা কি মানুষ নাকি? ছি 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 ছি। কিন্তু বউ, তুমি অজানা অচেনা একটা লোককে ঘরে নিয়ে চলে এলে। এই চোর ডাকাত কত কিছুই তো হতে পারে। না 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 না, তুমি ওকে ঘরে ঢুকিও না বউ, ঘরে ঢুকিও না। কি এসব কি বলছো তুমি? লোকটা চোর হোক, ডাকাত হোক বা রাজা হোক, ওর একটাই পরিচয়, ও মানুষ। আর এই অবস্থায় ওকে আমি কখনো ছেড়ে দিতে পারবো না। কিন্তু বউ, তুমি বুঝতে পারছো না। যদি তুমি আমাকে ওকে ঘরে নিতে না দাও, আমি ওকে নিয়ে গোয়াল ঘরে থাকবো। তবুও আমি তোমার কথা মানতে পারবো না। আমাকে তুমি মাফ করো। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, চলো ওকে ঘরে নিয়ে চলো। কিন্তু ওর যা অবস্থা, ও কি বাঁচবে? এসব কি বলছো তুমি? নিশ্চয়ই বাঁচবে। আমি ওকে বাঁচিয়ে তুলবো। আর বেঁচে উঠে এই লোকটা আমার সমস্ত রহস্য গিন্নির কাছে ফাঁস করে দেবে। তারপরে হে ভগবান, এই কি বিপদে ফেললে। এরপর থেকে তারার ধ্যান জ্ঞান যেন সবকিছুই হয়ে উঠল মহারাজকে সুস্থ করে তোলা। রাত দিন জেগে সে মহারাজের সেবা করে সুস্থ করে তুলল। যেদিন প্রথম মহারাজ চোখ খুললেন, ধরা গলায় বললেন, বোন, তুই তুই নির্ঘাত আমার আগের জন্মের বোন ছিলি রে। নইলে এমন সেবা কি কেউ করতে পারে? তোকে যে কি করে ধন্যবাদ দেব আমি। বোন বলে যখন ডাকলে তখন ধন্যবাদ দেবে কেন দাদা? আমার তো দাদা নেই,
আজ থেকে না হয় তুমি আমার দাদা হলে। তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে, কোনোদিনও না। দাদা বোনের সম্পর্কে আবার কিসের শোধবোধ? হ্যাঁ, ভগবানের কাছে শুধু এটুকুই প্রার্থনা করো যেন তোমার বোন সিথির সিঁদুর নিয়ে মরতে পারে। আচ্ছা দাদা, এবার বলো তো, তোমার এই অবস্থা হলো কি করে? এবার নিশ্চয়ই ওই লোকটা সব কথা বলে দেবে। হে ভগবান, কি হবে এবার? সবই কপাল বোন। ভিন রাজ্যে কোনো শত্রু নেই, হঠাৎ করে কয়েকটা দস্যু এসে আমাকে কি যে মারলো। যত বলি আমি হতদরিদ্র, আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু কেউ কিছু শুনলে না। শয়তান, ইচ্ছে তো করছে ওগুলোকে রাজার কাছে দিই, শুলে চড়াই। এমন ভাবে কেউ কাউকে মারে? ছাড় তো, এই কাণ্ড হলো বলে তো তোর মতো একটা বোন পেলাম রে, এটা কি কম নাকি? নে এবারে যা, আমার জন্য একটু গরম দুধ নিয়ে আয় তো। কি হলো? লোকটা আমার কথা বললো না কেন? ও বললেই তো সব ফাঁস হয়ে যেত। এরপরে আরো কয়েকদিন কেটে গেল, কিন্তু মহারাজ তারাকে কিছুই বললেন না। এদিকে ভোম্বলের কিন্তু বিস্ময়ের অবধি রইল না। শেষে একদিন যখন মহারাজ বিদায় চাইলেন, সেদিন সকালে ভোম্বল মহারাজকে একা পেয়ে বলল, তুমি আজকে চলে যাবে? হ্যাঁ ভাই, অনেকদিন তোমার বাড়িতে রইলাম, নিজের নতুন জীবন ফিরে পেলাম, আর মিথ্যে সেবা গ্রহণ করা অন্যায় হবে। একটা কথা সত্যি করে বলবে, তুমি কে? আমি জানি তুমি কোনো সাধারণ মানুষ নও, নইলে আমি তোমার সাথে যা করেছি তুমি চাইলে সহজেই আমার সমস্ত রহস্য আমার স্ত্রীর কাছে ফাঁস করে দিতে পারতে। আমি একসময় ঈশানপুরের রাজা ছিলাম। আপনি আপনি রাজা? কিন্তু শত্রুপক্ষের আক্রমণে সব হারিয়েছি এখন, পরিবার, রাজ্য, রাজপ্রাসাদ সব। সেই জন্যই সাহায্য চাইতে এই রাজ্যের মহারাজের কাছে গেছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে, আর তোমার ঘর ভাঙার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না ভোম্বল। আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝেই অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি ভেবেছিলাম আমি আমার বউকে হারিয়ে ফেলবো, আপনি তাকে সব বলে দেবেন। আমি বলিনি, কিন্তু অন্য কেউ যে কোনো দিন তা বলে দিতে পারে ভোম্বল। কি লাভ এমন একটা মানুষের বিশ্বাস ভেঙে যে তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে? তার মানে? ডাকাতি করা ছেড়ে দাও ভোম্বল। তোমার বউ তোমাকে খুব ভালোবাসে, আর তার থেকেও বেশি বিশ্বাস করে। ওর বিশ্বাস ভেঙে দিও না, ছেড়ে দাও এই পথ। ঠিকই বলেছেন, আজকে আমি বুঝতে পেরেছি এইভাবে ভয় ভয় বেঁচে কোনো লাভ নেই। আমি আর ডাকাতি করব না। ভোম্বল, তুমি সত্যি বলছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আরে এই নিন সেই লকেট, আপনি এটা চেয়েছিলেন। আমাকে নতুন জীবন দান করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবার থেকে আমি আর তারা এক নতুন জীবন শুরু করব। আমার এটার আর কোনো প্রয়োজন নেই। আর আমি এই লকেটের সাহায্যে নতুন সৈন্যদল গঠন করে নিজের রাজ্যকে পুনরুদ্ধার করব। এরপরেই মহারাজ সেই লকেটের সাহায্যে হাজার হাজার অবতার তৈরি করলেন, যারা শত্রুপক্ষের সাথে লড়াই করে জয়লাভ করল। আর মহারাজ পরীক্ষিত তার ঈশানপুর রাজ্য পুনরায় লাভ করে সিংহাসনে বসলেন। প্রজারা সকলেই হতবাক হয়ে গেল যে একই দেখতে একই আদলের এত সৈন্য কোথা থেকে এলো, আর যুদ্ধের পরে কোথায় বা উধাও হয়ে গেল।